সুমন তার স্ত্রী কমলা এবং 3 বোন রীতা, প্রিয়া ও রমলাকে নিয়ে বাস করে। সুমন মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়ায় সে একা চাকরি করে তার সারা সংসারের রোজগার চালানোর চেষ্টা করে, কিন্তু তার নির্লজ্জ 3 বোন সবসময় পায়ের উপর পা রেখে আরাম করে আর দাদার টাকায় খাওয়া দাওয়া করে। এমনকি ধীরে ধীরে সুমন এবং তার স্ত্রী কমলা 3 বোনের ধুমধাম করে বিয়ে পর্যন্ত দিয়ে দেয়। 3 জনের বিয়ে হয়ে যাওয়ার পর যাক কমলা, বাঁচা গেল। আমার 3 বোনের ভালো সংসারে বিয়ে হয়ে গেছে, তাই আমার আর কোনো চিন্তা নেই। এবার থেকে আমি যা রোজগার করে নিয়ে আসবো তাতে আমার আর তোমার হেসে খেলে সংসার চলে যাবে, কারণ আমার 3 জামাইবাবু অনেক বড় লোক। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আর আমরা যদি কোনোদিনও কোনো বিপদে পড়ি তাহলে তোমার 3 জামাইবাবু আমাদের সাহায্য করবে, সুতরাং সেই নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। এভাবেই তারা দুজনে মিলে হেসে খেলে সংসার করতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে 9 মাস পেরিয়ে যায়। হঠাৎ করে একদিন রীতা তার দাদাকে ফোন করে। এর আগে রীতা কোনোদিনও বিয়ের পর তার বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ রাখেনি, কিন্তু এখন হঠাৎ করে সে তার দাদাকে ফোন করছে দেখে সুমন ভীষণ পরিমাণে অবাক হয়। কিরে দাদা, কেমন আছিস? কতদিন তোর সঙ্গে কথা হয় না, আর কতদিন তোকে দেখিনি বলতো? বৌদি ভালো আছে? হ্যাঁ, আমরা সবাই খুব ভালো আছি, কিন্তু তুই এতদিন ধরে আমাদের সাথে কোনো যোগাযোগ রাখিসনি কেন? এমনকি আমার বাকি 2 বোন কোনোদিনও তোমাকে ফোন করে খোঁজ খবর নেয় না। আমি জানি তোরা হয়তো খুব বড়লোক পরিবারে আরামে আছিস, কিন্তু তাই বলে আমার সাথে সম্পর্ক পর্যন্ত রাখবি না? না রে দাদা, সেটা কোনো ব্যাপার না। আমার সবসময়ই বাপের বাড়ির কথা মনে পড়ে রে, আর মনে হয় ছুটে তোদের কাছে চলে যায়। আর তোদের একটা খুব খুশির খবর দেওয়ার আছে। গত 2 মাস হলো আমি গর্ভবতী, তাই আমার এখন তোদের কথা খুব মনে পড়ছে। বাহ বোন, আমি সত্যি ভীষণ খুশি হয়েছি তোর এই কথা শুনে। এবার আমি মামা হব, তাই আমি নিজের আনন্দ ধরে রাখতে পারছি না। আমার তো এখন মনে হচ্ছে আমি ঢোল পেটাতে পেটাতে বাইরে বেরিয়ে পড়ি সবাইকে এই খুশির খবর জানিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ দাদা, আমি বুঝতে পারছি রে তোর আনন্দ। সেই কারণেই আমি চাই আমি এই গর্ভবতী অবস্থায় বাকি সবকটা মাস বাপের বাড়িতে গিয়ে কাটিয়ে আসি, কারণ আমার শাশুড়ি মা বলেছে এই সময় বাপের বাড়িতে থাকা খুব প্রয়োজন, তাহলে বাচ্চার স্বাস্থ্য ভালো থাকবে। সুতরাং আমি বাকি 7 মাস তোদের বাড়িতে থেকেই কাটাবো। আজকে সন্ধ্যাবেলায় আমি বাড়িতে যাচ্ছি। রীতার মুখে এমন কথা শুনি সুমন খুবই খুশি হয়। সে ফোন রেখে দিয়ে কমলাকে এই খুশির খবর জানালে কমলাও খুবই খুশি হয়, কিন্তু তারা বুঝতে পারে না যে রীতা ইচ্ছা করে তাদের টাকায় বসে বসে খাবে বলে বাপের বাড়িতে আসতে চাইছে। রীতা আসলে তার বরের সঙ্গে অভিসন্ধি করে যে গর্ভবতী অবস্থায় সব খরচা রীতা তার দাদার ঘাড়ের উপর চাপিয়ে দেবে। আরে আমি তো ইচ্ছা করে এই কাজটা করেছি, কারণ এই সময় গর্ভবতী মহিলাকে দেখাশোনা করতে অনেক টাকার দরকার পড়বে, আর বেকার বেকার তুমি অত টাকা খরচা করতে যাবে কেন? আমি আমার দাদার ঘাড়ে সব খরচা তুলে দেব, আর বাপের বাড়িতে গিয়ে আমি আরাম করব। এই বলে রীতা তাড়াতাড়ি করে নিজের ব্যাগ গুছিয়ে নেয় এবং সে গাড়ি করে বাপের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে সুমন এবং কমলা রীতাকে গর্ভবতী অবস্থায় বাপের বাড়িতে রাখবে বলে ভাবলেও তারা টাকা পয়সা খরচা নিয়েও দুশ্চিন্তা করতে থাকে। সুমন, রীতা যে বাকি 7 মাস এখানে থাকবে তাতে কিন্তু আমাদের অনেক টাকা পয়সা খরচা হবে, কারণ আমি চাই না যাতে ওর শরীরের কোনো ক্ষতি হোক, তাই আমাদের ভালো করে ওর খেয়াল রাখতে হবে। কিন্তু তুমি এত টাকা কোথা থেকে পাবে সুমন? টাকার কথা তুমি চিন্তা করো না, কেননা আমার বোন গর্ভবতী হয়েছে, তার জন্য আমি আমার ভিটে মাটি বিক্রি করে দেবো, তবুও তাদের খেয়াল রাখবো। এই বলে সুমন রীতার জন্য বিভিন্ন রকমের দামি দামি শাকসবজি বাজার করতে চলে যায়। আর সবকিছু বাজার করে বাড়িতে নিয়ে আসলে কমলা সবার জন্য খুবই সুস্বাদু খাবার রান্না করে। আর রীতা গর্ভবতী অবস্থায় বাপের বাড়িতে আসলে তাকে কমলা নিজের হাতে করে খাবার বেড়ে খাওয়াতে শুরু করে এবং তার খেয়াল রাখতেও শুরু করে। রীতা তার বৌদিকে গাধার মতো খাটিয়ে নিজে আরাম করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। এবার হঠাৎ করে প্রিয়া একদিন রীতাকে ফোন করে। কিরে দিদি, শুনলাম নাকি তুই গর্ভবতী হয়েছিস আর দাদার বৌদির কাছে গিয়ে থাকছিস। ভালোই তো আরাম রে তোর, আর তোর বরের তো অনেক টাকা, তাহলে তুই বাপের বাড়িতে গিয়ে পড়ে আছিস কেন? আর এখানে আমি গর্ভবতী হয়ে শাশুড়ি মায়ের কথা শুনে খেটে খেটে মরে যাচ্ছি। শোন, আমার আরামের উপর একদম চোখ দিস না, কারণ আমি চাই আমার বাপের বাড়িতে থেকে আরাম করতে আর একটা সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম দিতে। আর তুই তো শ্বশুর বাড়িতে পড়ে আছিস কেন? তুই আমার মতো বাপের বাড়িতে চলে আয়, তারপর দুজনে মিলে দাদার বৌদির উপর অত্যাচার করব। হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস, কারণ গর্ভবতী অবস্থায় বাপের বাড়িতে গিয়ে থাকা আমাদের তো জন্মগত অধিকার। সুতরাং দাদার বৌদি আমাদের এমন অবস্থায় খেয়াল রাখতে বাধ্য। আমিও তাহলে বোচকা গুছিয়ে আজকেই বাপের বাড়িতে যাচ্ছি।
এই বলে প্রিয়া তার শাশুড়ি মায়ের হাত থেকে বাঁচার জন্য নির্লজ্জভাবে গর্ভবতী অবস্থায় দাদা এবং বৌদির ঘাড়ের উপর উঠে বসে। রিতার সাথে সাথে প্রিয়াও গর্ভবতী হয়েছে শুনে সুমন এবং কমলা খুবই খুশি হয়, কিন্তু তাদের মনে মনে টাকা পয়সা খরচা নিয়ে ভীষণ চিন্তা হতে থাকে, কারণ ইতিমধ্যেই রিতার খেয়াল রাখতে রাখতে কমলাকে নিজের সোনা গহনা বন্ধক দিতে হয়েছে। আর এখন তাদেরকে আবার প্রিয়ারও খেয়াল রাখতে হবে দেখে কমলা আর না পেরে চুপ করে থাকতে পারে না। তোমরা সবাই গর্ভবতী হচ্ছ, এটা খুবই খুশির খবর, আর আমি চাই তোমাদের সন্তান খুবই সুস্থভাবে জন্ম নিক। কিন্তু তাই বলে তোমরা যদি সবাই এসে তোমার দাদার ঘাড়ের উপর উঠে বসো, তাহলে আমরা কিভাবে সংসার চালাবো? আমাদের দিকটাও তো তোমাদের ভাবার প্রয়োজন। দেখ দাদা, দেখ, আমরা তোর কাছে এসেছি বলে তোর বউ সহ্য করতে পারছে না। 2 বেলা 2 মুঠো ভাত মাছ খাচ্ছি বলে এত কথা। আমার তো মনে হচ্ছে বৌদির চোখের নজরের জন্য আমাদের সন্তানদের ক্ষতি হবে। তোমরা খারাপ মনে করো না, আমি সেভাবে তোমাদেরকে কিছু বলতে চাইনি। আসলে তোমাদের স্বামীরা তো অনেক বড় লোক, কিন্তু তবুও ওরা তোমাদের কোনো খরচা দিচ্ছে না, তাই আমি একটু অবাক হয়ে যাচ্ছি। কমলা এরকম কথা বললে সুমন তার বউকে বকা দিয়ে চুপ করিয়ে দেয়। ফলে রীতা এবং প্রিয়া মনে মনে খুবই খুশি হয়। কিছুদিনের মধ্যে রমলাও গর্ভবতী হয় আর সে বাপের বাড়িতে উঠে আসে। এভাবেই সুমনের 3 নির্লজ্জ গর্ভবতী বোন বাপের বাড়িতে থেকে কমল এবং সুমনকে 5 মাস কাটাতে শুরু করে। বৌদি, আজকে আমার ভীষণ কষিয়ে পাঁঠার মাংস আর সরু চালের ভাত খেতে ইচ্ছা করছে। তুমি আজকে দুপুরবেলা আমাকে মাংস আর ভাত রান্না করে খাওয়াও। আর হ্যাঁ, মাংসতে কিন্তু বেশি ঝাল দেবে না। আর দাদাকে বলবে দোকান থেকে যেন রেওয়াজি খাসি কিনে নিয়ে আসে। বৌদি, তোমার মাংস রান্না হয়ে যাওয়ার পর আমার পা দুটো একটু গরম জল আর গরম তেল দিয়ে মালিশ করে দিও তো, কারণ গর্ভবতী অবস্থায় শরীর ভীষণ ভারী হয়ে আসে আর পা ব্যথা করে। আমার পাটা একটু ভালো করে মাসাজ করে দিও তুমি। রীতা এবং প্রিয়ার মতো রমলাও গর্ভবতী অবস্থায় তার বৌদির কাছে আবদার করতে পিছিয়ে থাকে না, কিন্তু তবুও কমলা চুপ করে তাদের সব আবদার মেনে নেয়। সুমন এই গরমের মধ্যে তার বোনেদের জন্য পাঁঠার মাংস বাজার থেকে কিনে নিয়ে আসে, আর কমলা রান্না করে গিয়ে সকলের জন্য রান্না করে। 3 গর্ভবতী বোনের খাওয়া হয়ে গেলে কমলা একে একে তাদের পায়ে তেল মালিশ করে দেয়, ফলে তারা ভীষণ পরিমাণে আরাম পেতে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছু মাস কাটে। একদিন, কিরে প্রিয়া, রমলা, আমরা কিন্তু ভালোই দাদা আর বৌদির মাথায় কাঁঠাল ভেঙে নিজেদের কাজ উদ্ধার করে নিচ্ছি, আর ওরা 2 জন বোকা আমরা যা বলছি তাই শুনছে। এরকম দাদা আর বৌদি যেন সবার ঘরে ঘরে হয়। হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস। আমি ভাবছি সন্তান জন্ম নেওয়ার পর 6 মাস পর্যন্ত আমি এখানেই থাকবো, কারণ আমার শাশুড়ি মা আমাকে জ্বালিয়ে মারবে। তাই আমি শ্বশুর বাড়িতে ফিরে যাব না। একেবারে আমার সন্তান বড় হয়ে গেলে আমি ওকে নিয়ে শ্বশুর বাড়িতে যাব। আর আমার তো এমনিতেই কোনো কাজ করতে ভালো লাগে না, খাট থেকে উঠলেই শুধু মাথা ঘোরে। কিন্তু এখানে বৌদি কি সুন্দর চাকরের মতো আমার সেবা করছে। বৌদি, বৌদি, ও বৌদি, একটু ভালো ভালো ফল কেটে দাও তো। সেই কখন দুপুরে খাবার খেয়েছি, এখন একটু ফল খাবো। কমলা সবেমাত্র নিজের ঘরে গিয়ে একটু আরাম করছিল, আর সেই সময় গর্ভবতী ননদের ডাক শুনি সে আবার রান্না করে এসে তাদের জন্য ফল কাটতে শুরু করে। 3 নির্লজ্জ গর্ভবতী ননদ পায়ের উপর পা তুলে বসে বসে ফল খায়। একদিন, কমলা, যত দিন যাচ্ছে আমার সমস্ত টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে গো। আর আমাদের জামাইবাবুরা আমাদেরকে তো কোনো টাকাই দিচ্ছে না, তাই আমি একা এতজনের খরচা কিভাবে চালাবো বুঝতে পারছি না। আমি সেদিন এই কারণেই তোমার বোনেদেরকে ওই কথাগুলো বলেছিলাম, কিন্তু তখন তুমি আমাকে বকা দিয়ে চুপ করিয়ে দিলে। আর এই গরমের মধ্যে আমি ওদের 3 জনের পেছনে খাটতে খাটতে একেবারে পাগল হয়ে যাচ্ছি। আমার আর ভালো লাগছে না। আমি একবার বরং বোনদের ফোন করি, ওরা যাতে এইবার 3 বোনকে এখান থেকে নিয়ে যায়, কেননা একাই তোদের ডেলিভারি ডেট কাছে চলে আসছে, আর ডেলিভারি করতে তো অনেক টাকা খরচ হয়। এই বলে সুমন রিতার বর শ্যামলকে ফোন করে। জামাইবাবু, অনেকদিন তো হয়ে গেল, আর আমার বোনদের গর্ভবতী ডেলিভারির সময় তো হয়ে আসছে, তাই আপনারা যদি এবার ওকে বাড়িতে নিয়ে যেতেন তাহলে খুব ভালো হতো, কারণ এখন ডেলিভারির সময় আসছে, আর এই সময় আপনাদের ওর পাশে থাকাটা খুবই দরকার। আপনি রিতাকে এখান থেকে নিয়ে যান। না না দাদা, আমি এখন তোমার বোনকে আমাদের বাড়িতে নিয়ে আসতে পারবো না, কেননা একই আমার মা বয়স্ক, তার উপর ওর খেয়াল রাখার মতো আমাদের বাড়িতে তো কেউই নেই। আর তুমি যদি বলো আমি রিতার সাথে গিয়ে দেখা করে আসতে পারি, তবে একেবারে ডেলিভারি হওয়ার পরেই ওকে আমাদের বাড়িতে নিয়ে আসবো। আচ্ছা, তোমার কি তোমার বোনের খরচা টানতে খুব অসুবিধা হচ্ছে? আসলে সত্যি কথা বলতে কি, এখনকার দিনের বাজার দর তো বুঝতেই পারছেন, সুতরাং একসাথে 3 জন গর্ভবতী বোনকে খাওয়া দাওয়া করানো, ডাক্তার খরচা, অনেকই তো খরচা। তবুও যখন আপনি বলছেন আমি রিতাকে আমাদের বাড়িতেই রাখবো, ঠিক আছে, আমি এক্ষুনি অনলাইনে তোমাকে 20,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না।
এই বলে শ্যামল ফোন রেখে দেয়, কিন্তু টাকা পাঠানোর নামে সে 1 টাকাও পাঠায় না। ফলে সুমন এবং কমলা চোখের জল ফেলতে শুরু করে। সুমন একে একে তার বাকি 2 জামাইবাবুকেও ফোন করলে তারাও সেই একই কথা বলে। ফলে সুমন এবং কমলার কিছু করার থাকে না। অন্যদিকে 3 গর্ভবতী বোন যখন জানতে পারে যে সুমন তাদের স্বামীদের ফোন করেছে, তখন তারাও সুমনকে নানান রকম উল্টোপাল্টা কথা বলতে থাকে। তারা বিশেষ করে কমলাকে অনেক অনেক কথা শোনায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন রিতার ভীষণ পরিমাণে বমি পাওয়ায় সে বাথরুমে যেতে পারে না, আর ইচ্ছে করে সে ঘরের মাটিতে বমি করে দেয়। আর সেই বমি পরিষ্কার করার জন্য সে কমলাকে ডাকতে শুরু করে। বৌদি, আমার ভীষণ শরীর খারাপ লাগছে, আমি কিছুতেই খাট থেকে উঠতে পারছি না, তুমি দয়া করে আমার বমিটা পরিষ্কার করে দাও। আমার মনে হয় আজকে ডেলিভারি হয়ে যাবে। কি কষ্ট বৌদি, তুমি যদি গর্ভবতী হতে তাহলে তুমি বুঝতে পারতে। রিতার এমন কথা শুনে কমলার আর কিছু করার থাকে না। সে জলের বালতি এনে বমি পরিষ্কার করবে, সেই সময় মাটিতে জল পড়ে থাকলে সেটা লক্ষ্য করতে পারে না। ফলে সে পা পিছলে জলের মধ্যে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে তার কোমরে ভীষণ পরিমাণে আঘাত লাগে। সে ব্যথায় একেবারে আর্তনাদ করতে শুরু করে। আমাকে বাঁচাও, আমি মরে গেলাম, আমি কোমর যন্ত্রণায় কিছুতেই উঠতে পারছি না। সুমন, তুমি কোথায় গেলে? সুমন! সেই মুহূর্তে সুমন সেখানে চলে আসে, আর বউকে ওরকম ভাবে মাটিতে পড়ে থাকতে দেখে সুমন প্রচন্ড ভয় পেয়ে যায়। সুমন তৎক্ষণাৎ কমলাকে ডাক্তারখানায় নিয়ে যায়। ডাক্তারবাবু কমলার চিকিৎসা করে তাকে কোমরের মধ্যে একটি যন্ত্র বসিয়ে দেয়। দেখুন সুমন বাবু, আপনার বউ কিন্তু 2 মাস ধরে প্রেগন্যান্ট। সুতরাং উনি যেহেতু এই অবস্থায় মাটিতে পড়ে গেছেন, তাই ওনার কোমরের ক্ষতি হয়েছে, কিন্তু বাচ্চার কোনো ক্ষতি হয়নি। তাই আপনাকে এখন আপনার বউয়ের সম্পূর্ণ খেয়াল রাখতে হবে, আর অন্য কোনো দিকে তাকালে চলবে না। কেননা এর পরে যদি আপনার বউয়ের কোথাও ব্যথা লাগে, তাহলে কিন্তু বাচ্চাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে, আর আপনার ওয়াইফকে একদমই বেড রেস্টে থাকতে হবে। কমলা প্রেগনেন্ট এই কথা শুনে সুমন প্রচন্ড পরিমাণে খুশি হয়। সে অতি সাবধানে কমলাকে বাড়িতে নিয়ে আসে আর তার খেয়াল রাখতে শুরু করে। কিন্তু বৌদি গর্ভবতী হয়েছে শুনে তার 3 নির্লজ্জ গর্ভবতী ননদ একেবারে জ্বলে পুড়ে ওঠে। দেখ, তোরা 3 বোন গর্ভবতী অবস্থায় 7 মাস আমার কাছে আছিস, আমার বউ তোদের খেয়াল রেখেছে। সুতরাং আর কিছুদিনের মধ্যে তোর ডেলিভারি হয়ে যাবে। তাই আমি চাই তোরা 3 জন তারপরেও আমার বাড়িতেই থাক, আর আমার গর্ভবতী বার খেয়াল রাখবি। যদি এটা করতে পারিস তাহলে আমি তোর ডেলিভারি করাবো, তা না হলে তোরা এখনই শ্বশুর বাড়িতে ফিরে যেতে পারিস। গর্ভবতী বৌদির খেয়াল রাখতে হবে শুনে 3 নির্লজ্জ বোন ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। ফলে তারা আর এক মুহূর্ত বাপের বাড়িতে পড়ে থাকতে চায় না। তারা যে যার মতো শ্বশুর বাড়িতে ফিরে যায়। সেদিনের পর থেকে তারা আর কোনোদিনও নির্লজ্জভাবে বাপের বাড়িতে পড়ে থাকার কথা ভাবে না। গরিব ঘরের ছেলে জয়ন্ত শহরের সব থেকে বড় লোকের মেয়ে দেবযানীকে বিয়ে করে নিজের গরিব কুড়ে ঘরে নিয়ে আসে। দেবযানী খুবই ভালো এবং সংস্কারী হওয়ায় নিজের গরিব শ্বশুর বাড়িতে খুব সুন্দর করে নিজেকে মানিয়ে নেয়। বিশেষ করে সে তার শাশুড়ি মা রত্না দেবীর সঙ্গে নিজের মায়ের থেকেও বেশি ভালো ব্যবহার করে। জয়ন্ত এবং দেবযানীর বিয়ে হয়ে যাওয়ার পরের দিন রত্না দেবী তার ছেলে এবং নতুন বৌমার জন্য গরম গরম আতপ চালের খিচুড়ি, লম্বা লম্বা বেগুন ভাজা এবং পাঁপড় ভাজা রান্না করে নিয়ে আসে। রত্না দেবী সেই খাবারগুলো মাটির থালাই করে মাটিতে পরিবেশন করে। জয়ন্ত মাটির উপর আসন পেতে খেতে বসে পড়ে। দেবযানীও তার স্বামীর পাশে গিয়ে বসে। এ কি নতুন বৌমা, তুমি এরকম মেঝেতে বসে পড়লে কেন? আমার আর জয়ন্তর মেঝেতে বসে খাবার খাওয়ার অভ্যাস আছে, কিন্তু তুমি অনেক বড়লোক ঘরের মেয়ে, তাই তুমি যদি মেঝেতে বসে আমাদের সঙ্গে খাবার খাও আমাদের খুব খারাপ লাগবে। ছি ছি মা, এমন কথা বলবেন না। আমি বড়লোকের ঘরের মেয়ে হলেও এখন আমি গরিব ঘরের বউ, তাই মাটিতে বসে খাবার খাওয়ার অভ্যাস আমাকে করতে হবে। আর মাটিতে বসে খাবার খেতে আমার কোনো সমস্যা নেই। তুমি কেন বুঝতে পারছো না দেবযানী? মা তোমাকে ঠিক কথাই বলেছেন। মাটিতে বসে খাবার খেতে তোমার ভীষণ অসুবিধা হবে, তাই তুমি খিচুড়ি নিয়ে গিয়ে খাটের উপরে বসে খাও, দেখবে অনেক আরাম করে খেতে পারবে। তোমাকে যখন আমি বিয়ে করেছি তখন আমি সব আরাম ত্যাগ করে এখানে এসেছি, আর আমি এখানে এসে বেশ ভালোই আছি। আমি পেপারে পড়েছি দেশের সব জ্ঞানীগুণী ব্যক্তিরা যতই বড় লোক হোক না কেন তারা মেঝেতে বসেই খাবার খায়। এতে ভূমির সঙ্গে তাদের যোগাযোগ স্থাপন সম্ভব হয়। আজকে থেকে আমি মেঝেতে বসেই খাবার খাবো। দেবযানীর কথা শুনে তার স্বামী এবং শাশুড়ি মায়ের খুবই ভালো লাগে, কারণ তারা ভাবতে পারেনি যে দেবযানী বড়লোক ঘরের মেয়ে হওয়া সত্ত্বেও সে এতটা সংস্কারী হবে। বাহ বৌমা, তুমি দেখতে যেমন সুন্দর তার থেকেও বেশি সুন্দর তোমার কথাবার্তা। তোমার এরকম ব্যবহার পেয়ে আমি সত্যি খুব খুশি হয়েছি। জয়ন্ত, তোকে একটা কথা বলার ছিল। তোর শাশুড়ি মা আমাকে আজকে ফোন করেছিল, উনি ওনার মেয়ে আর জামাইকে আজকে নিমন্ত্রণ করেছেন, তাই কালকে সকালবেলা তুই তোর বউয়ের সঙ্গে শ্বশুর বাড়িতে গিয়ে কিছুদিন থেকে আসবি।
এই কথা শুনে দেবযানী এবং জয়ন্তর একটু খটকা লাগে, কারণ একদিন আগে পর্যন্ত দেবযানীর মা চামেলি দেবী নিজের মেয়ের সঙ্গে এরকম গরিব ছেলের সম্পর্ক মেনে নেয়নি। সেখানে বিয়ে হওয়ার একদিনের মধ্যেই চামেলি দেবীর মধ্যে এরকম পরিবর্তন দেখে তারা দুজনেই ভীষণ পরিমাণে অবাক হয়। বিশেষ করে জয়ন্ত একটু বেশি চিন্তায় পড়ে। তার মানে আমার মা তোমাকে মেনে নিয়েছে জয়ন্ত, আমাদের আর কোনো চিন্তা নেই, এবার আমিও আমার বাপের বাড়িতে যেতে পারবো। সে ঠিক আছে, কিন্তু আমাদের বিয়ের আগে উনি আমাদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন তোমার মনে আছে? তাই এত তাড়াতাড়ি উনি আমার মতো গরিব জামাইকে মেনে নিলেন, এই ব্যাপারটাই কেমন যেন আমার একটু খটকা লাগছে। এমন সময় দেবযানীর বিয়ের আগের দিনের কথা মনে পড়ে। তুই এই গরিব ছেলেটাকে বিয়ে করে নিজের সারা জীবন ধ্বংস করে দিতে চাস? আমি এরকম গরিব জামাই কিছুতেই মেনে নিতে পারবো না। আর তুই যদি এই ছেলেটাকে বিয়ে করিস তাহলে তোর সঙ্গে আমি আর তোর বাবা কোনো রকমের সম্পর্ক রাখবো না। তুমি বেকার জেদ করছো মা, আমি একমাত্র জয়ন্তকেই বিয়ে করব। আর আমি যদি ওকে বিয়ে করতে না পারি তাহলে আমি সারা জীবনে বিয়েই করব না। আমি বুঝতেই পারছি তুই ঠিক আমার মতোই জেদি হয়েছিস, কিন্তু তাই বলে আমি কোনোদিনও এরকম বোকার মতো সিদ্ধান্ত নেইনি। তোর বাবা শহরের সব থেকে বড় লোক, আমি যখন যা চাই তোর বাবা আমাকে তাই এনে দেয়, আর তোর গরিব বর তোকে কোনোদিনও সেগুলো দিতে পারবে না। দেবযানী তার মায়ের কথায় ভীষণ পরিমাণে রেগে যায়, তাই সে বাড়ির অমতে গিয়ে জয়ন্তকে বিয়ে করে। দেবযানীর বাবা শ্যামসুন্দর বাবু এই বিয়ে মেনে নিলেও চামেলি দেবী কিছুতেই এরকম গরিব জামাইকে দু চোখে সহ্য করতে পারে না। কিন্তু হঠাৎ করে বিয়ের পরের দিনই চামেলি দেবী নিজের স্বভাব পরিবর্তন করে নিজের মেয়ে এবং গরিব জামাইকে নিমন্ত্রণ পাঠায়। তুমি মায়ের সম্বন্ধে এরকম কেন ভাবছো বলো? উনি যখন একবার আমাদের সম্বন্ধ মেনেই নিয়েছে তখন আর আমাদের তো কোনো চিন্তা নেই। আর আমার মা একটু বেশি রাগী, তাই বলে আমার মা যে খারাপ মানুষ তা কিন্তু নয়। আমি সেই কথা একবারও বলিনি দেবযানী। ঠিক আছে, কালকে সকালবেলা উঠে তুমি তৈরি হয়ে নেবে, তারপর আমি আর তুমি গিয়ে শ্বশুরমশাই শাশুড়ি মায়ের সাথে দেখা করে আসবো। জয়ন্তর কথা শুনে দেবযানী মনে মনে খুশি হয়। পরের দিন সে বাপের বাড়ি যাবে বলে তাড়াতাড়ি করে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে। অন্যদিকে চামেলি দেবী তার মেয়েকে গরিব শ্বশুর বাড়ির হাত থেকে উদ্ধার করার জন্য নানান রকমের ফন্দি আঁটতে থাকে। তার এই ভালো মানুষের পরিচয় ছিল একটা গিরগিটি স্বরূপ বদমাইশি রূপ। যখন সোজা আঙুলে ঘি ওঠে না তখন আঙুলটা ব্যাকা করা দরকার, এই ভেবেই চামেলি দেবী এরকম ভালো মানুষ হয়ে মেয়ে এবং গরিব জামাইকে নিজের বাড়িতে নিমন্ত্রণ পাঠায়। গরিব জামাই বাড়ি আসার পর ওকে এমন অপমান করব যে ও বাবা গো মা গো বলে আমার মেয়েকে ছেড়ে দিয়ে এখান থেকে পালিয়ে যাবে। তারপর একটা বড় লোক ছেলে দেখে আমি আমার মেয়ের বিয়ে দেব। পরের দিন সকালবেলা বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দেবযানী তার স্বামীর সঙ্গে অটোতে উঠে পড়ে। অন্যদিকে শ্যামসুন্দর বাবু এবং চামেলি দেবী নিজের মেয়ে এবং গরিব জামাইয়ের আসার জন্য অপেক্ষা করতে থাকে। কি হলো গিন্নি, তুমি এরকম পায়ের ওপর পাতলে বসে আছো কেন? নিজে ফোন করে মিয়ার জামাইকে নিমন্ত্রণ পাঠালে, আর এখন যখন ওরা আসছে তাহলে ওদের সেবার ব্যবস্থা করো। নিজের জামাইয়ের জন্য একটু ভালো মন্দ রান্না বান্না করে দাও। ওই গরিব ভিখারি জামের জন্য আমার রান্না করতে বয়েই গেছে। আমার মেয়ে মটন বিরিয়ানি খেতে ভালোবাসে, সেই কারণে আমি মটন বিরিয়ানি, স্ট্রবেরি শেক আর রাবড়ি দোকান থেকে অর্ডার করে দিয়েছি। ব্যাস, আমার আর কাউকে নিয়ে কোনো চিন্তা নেই। সে কি কথা, তোমার মেয়ে এত কিছু খেলে তোমার জামাই কি খাবে? আমাদের তো মেয়ের তুলনায় জামাইকে বেশি আপ্যায়ন করা দরকার, কারণ জামাই খুশি থাকলে আমাদের মেয়ে তবেই তো খুশি থাকবে। শোনো, যখন আমার প্রকৃত বড় লোক জামাই হবে তখনই আমি তাকে রান্না করে খাইয়ে খুশি করব, কিন্তু এখন এই গরিব ছেলেটাকে যে করেই হোক আমার মেয়ের জীবন থেকে আমি তাড়িয়েই ছাড়বো। আর এই গরিব ছেলেটাকে যদি খাবার খাওয়াতেই হয় তাহলে আমার রান্নাঘরে বাসি ডাল ভাত পড়ে আছে, সেটাই খেয়ে নেবে। তুমি এসব নিয়ে বেশি চিন্তা করতে যেও না, তাহলে মাথা ঘেটে ঘ হয়ে যাবে। শ্যামসুন্দর বাবু একটু শান্ত স্বভাবের হওয়ায় সে তার স্ত্রীর কথা শুনে চুপ করে যায়। অন্যদিকে অটোতে করে শ্বশুর বাড়িতে আসার সময় জয়ন্ত একটি দোকানের সামনে অটোওয়ালাকে দাঁড়াতে বলে। কি হলো, অটো দাঁড় করালে কেন? আমাদের এমনিতেই তো অনেক দেরি হয়ে গেছে, তার উপর যদি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ি আরো দেরি হবে কিন্তু। আরে, বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছি, এরকম খালি হাতে চলে যাওয়া যায় নাকি? তাই আমি ঠিক করেছি নিজের শ্বশুর মশাই শাশুড়ি মায়ের জন্য দামি দামি উপহার নিয়ে যাব, আর এক বাক্স মিষ্টি কিনে নেবো। কেন বেকার টাকা পয়সা নষ্ট করছো কেন? আর তুমি তো ভালো করেই জানো আমার মা আর বাবার কাছে কোনো জিনিসের অভাব নেই, তাই তোমাকে আর বাড়তি কিছু দিতে হবে না। আমি আর তুমি ওনাদের সামনে উপস্থিত হলেই ওনারা খুশি হবেন। চলো এবার। সে তুমি যাই বলো না কেন, যেটা আমার কর্তব্য আমি করবোই। হতে পারে ওনারা অনেক বড় লোক, তাই বলে আমার শিক্ষামাই বলছে যে ওনাদের জন্য কিছু একটা নিয়ে যাওয়া দরকার।
এই বলে জয়ন্ত দেবযানীর সঙ্গে দোকানে ঢুকে পড়ে। জয়ন্ত নিজের ক্রেডিট কার্ড দিয়ে তার শাশুড়ি মায়ের জন্য একটা দামি বেনারসি শাড়ি কেনে আর শ্বশুর মশাইয়ের জন্য একটা অত্যন্ত দামি পাঞ্জাবি কেনে। সেই সাথে তারা দুজনে মিলে অনেক দামি দামি মিষ্টি কিনে চামেলি দেবীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা দুজনেই চামেলি দেবীর বাড়িতে গিয়ে পৌঁছায়। জয়ন্ত শাশুড়ি মা বরণ করার জন্য দরজায় আগে থেকেই দাঁড়িয়ে থাকে, কিন্তু সে নিজের মেয়েকে ভালোবেসে বরণ করলেও গরিব জামাইকে মোটেই পাত্তা দেয় না। গরিব জামাই শাশুড়ি মায়ের আশীর্বাদ নিলেও সে একেবারে জয়ন্তকে উপেক্ষা করে, ফলে জয়ন্তর ভীষণ খারাপ লাগে। জয়ন্ত যখন তার বউয়ের সঙ্গে গিয়ে সোফাতে বসতে যায়, সেই সময় চামেলি দেবী বলে, একি তুমি কি করছো? তুমি সোফাতে বসবে না। দেখো, তোমার জন্য সোফার পাশে একটা কাঠের ভাঙা চেয়ার রাখা আছে, তুমি ওই চেয়ারেই বসে পড়ো, কারণ এটা আমাদের বড় লোকেদের সোফা, তো এই সোফাতে বসতে তোমার ভালো লাগবে না। দেবযানী তার মায়ের মুখে এই কথা শুনে ভীষণ লজ্জায় পড়ে যায়, আর সে তৎক্ষণাৎ বুঝতে পারে যে তার মা ইচ্ছে করে তাদেরকে অপমান করার জন্যই নিজেদের বাড়িতে চেঁচে পড়ে নিমন্ত্রণ করেছে। কিন্তু তবুও জয়ন্ত হাসি মুখে সেই কাঠের চেয়ারের উপর বসে পড়ে। আর দেবযানী, একদিনেই তোর মুখটা কেমন শুকিয়ে গেছে। আমার মনে হচ্ছে তুই ভালো মন্দ কিছুই খেতে পাসনি। অবশ্যই গরিব শ্বশুর বাড়ি, তো কি করে তোকে ভালো মন্দ খাবার খাওয়াবে বলতো? ওরা তো নিজেরাই আলু সেদ্ধ ভাত খেয়ে বেঁচে থাকে। এই কারণেই আমি বলেছিলাম তুই একটা বড়লোক ছেলেকে বিয়ে কর, তাহলেই তুই সুখে থাকবি। মা প্লিজ, তুমি একটু চুপ করবে? তুমি তখন থেকে আমার বরকে অপমান করছো, আমি কিন্তু চুপচাপ সহ্য করছি। আর তোমাকে কে বলেছে আমি ভাত খেতে পাইনি? শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা আর আমার বর আমাকে যথেষ্ট ভালো মন্দ খাবার খাইয়েছে। উফ গিন্নি, তোমাকে আমি বুঝিয়ে আর পারবো না। আমাদের জামাই কতটা স্মার্ট, কতটা শিক্ষিত ছেলে, তবুও তুমি ওকে অপমান করছো কেন? হ্যাঁ, এখন হয়তো গরিব, ওর কাছে সেরকম অর্থ নেই, কিন্তু একদিন ঠিক টাকা পয়সা কামিয়ে নেবে দেখো। তাই বলে তুমি ওকে ছোট করতে পারো না। না না, ঠিক আছে, উনি আমার গুরুজন, তাই আমি ওনার কথাই খারাপ মনে করিনি। যাই হোক, উনি তো আমাদের সম্পর্কে শাশুড়ি মা, সেই জন্য উনি আমাকে দু চারটে খারাপ কথা বলতেই পারেন। জয়ন্তর এরকম কথা শুনে চামেলি দেবী আরো জ্বলে যায়, তাই সে গরিব জামাইকে আরো ভীষণ পরিমাণে অপমান করতে শুরু করে। সে রান্নাঘরে যায় এবং নিজের জামাইয়ের জন্য এক গ্লাস লেবু জল এবং 2-3টে বাতাসা নিয়ে চলে আসে। এই নাও জামাই, তুমি লেবুর জল আর বাতাসা খেয়ে নাও, তাহলে তোমার পেটটা ঠান্ডা হবে। প্রথমে ভেবেছিলাম তোমাকে স্ট্রবেরি শেক খাওয়াবো, কিন্তু আমি ভুলেই গেছি তুমি তো গরিব, তোমার পেটেও সব স্ট্রবেরি শেক সহ্য হবে না। মা, এসব কথা শুনে আমি আর এক মুহূর্ত এই বাড়িতে বসতে পারবো না। তুমি বড় লোক বলে তুমি নিজেকে কি ভেবেছো বলো তো? এখন আমি বুঝতে পারছি, তুমি ইচ্ছে করে আমার শাশুড়ি মাকে ফোন করেছিলে যাতে তুমি আমাদেরকে এখানে ডেকে এভাবে অপমান করতে পারো। ছি! আরে দেবযানী, তুমি কেন এতটা রিয়াক্ট করছো? লেবুর জল সত্যিই তো পেটের মধ্যে খুব ভালো, আর তাছাড়া ধীরে ধীরে শীত পেরিয়ে তো গরম পড়ে যাচ্ছে, সুতরাং এখন লেবুর জল সবাইকে খেতে হবে। এখন আমি গরিব বলে লেবু জল খাচ্ছি, কদিন পর দেখবে তোমার বড়লোক মাই লেবুর জল খাবে। জয়ন্তর এই কথা শুনি চামেলি দেবী একেবারে জ্বলে পুড়ে যায়। সে এত অপমান করেও গরিব জামাইকে কিছুতেই প্রতিহত করতে পারে না। এমনকি শ্যামসুন্দর বাবু তার জামাইয়ের হয়ে কথা বলে। যাও গিন্নি, নিজের জামাইয়ের জন্য ভালো মন্দ রান্না করে নিয়ে এসো। সকালবেলা জামাইয়ের জন্য কাজের লোককে দিয়ে বড় বড় ইলিশ মাছ আর গলদা চিংড়ি আনিয়েছি। তুমি ইলিশ মাছ ভাপা, চিংড়ি মাছের মালাইকারি রান্না করো, কেমন? আমার এই গরিব জামাইয়ের জন্য রান্না করতে বয়েই গেছে। আর শোনো, তুমি তোমার গরিব জামাইয়ের সাপোর্টে কথা বলা বন্ধ করো। দেবযানী, তুই আমার সঙ্গে রান্নাঘরে চল, আমি তোর জন্য গরম গরম মটন বিরিয়ানি, রাবড়ি আর স্ট্রবেরি শেক অর্ডার করেছি। আমি জানি তুই যতই বলিস না কেন এই কদিনে তুই ভালো মন্দ কিছুই খাবার খেতে পাসনি, তাই আমি তোকে নিজের হাতে আজকে খাবার খাইয়ে দেব। আর জামাই বাবা, তোমার জন্য আমি বাসি ডাল ভাত রেখেছি, তুমি মেঝেতে বসে খেয়ে নাও। দেবযানীর এবার সহ্যের সীমা ছাড়িয়ে যায়। সে নিজের স্বামীর অপমান আর কিছুতেই মেনে নিতে পারে না, তাই সে তার মায়ের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠে। মা, তুমি বড়লোক হতে পারো, কিন্তু তোমার মন ভীষণ নিকৃষ্ট। তুমি আমার গরিব স্বামীকে অপমান করতে করতে ভুলেই গেছো যে জয়ন্ত কখন থেকে তোমাদের জন্য উপহার নিয়ে বসে আছে। তোমার এতই অপমান করার জ্বালা যে তুমি একবার উপহারটার দিকে তাকালে পর্যন্ত না। আর তোমার গরিব জামাই নিজের ক্রেডিট কার্ডের 50,000 টাকা খরচা করে তোমার পছন্দের বেনারসি আর বাবার জন্য পাঞ্জাবি কিনে এনেছে। দেবযানীর এমন কথা শুনে চামেলি দেবী একেবারে চুপ করে যায়। চামেলি দেবী যে ধরনের দামি বেনারসি শাড়ি পরতে পছন্দ করে, জয়ন্ত ঠিক সেই ধরনেরই একটা বেনারসি শাড়ি তার শাশুড়ি মায়ের জন্য কিনে নিয়ে আসে। এমনকি দেবযানী বারণ করলেও জয়ন্ত তার কোনো কথা শোনে না। দেবযানীর কথা শুনে চামেলি দেবী যখন সেই বেনারসিটা দেখে, তখন তার চোখে জল চলে আসে।
ও এই বেনারসি শাড়িটা, এই শাড়িটার তো অনেক দাম। আমি তোমার শ্বশুর মশাইকে অনেকবার বলেছিলাম, তবুও আমাকে এই শাড়িটা কিনে দেয়নি, কিন্তু তুমি আজকে আমার জন্য এই শাড়িটা কিনে নিয়ে এসেছো। আমার এই শাড়িটা ভীষণ পছন্দ। কেন এখন কেন মা? একটু আগে নিজের জামাইকে গরিব বলে অনেক অপমান করেছো, আর জামাইয়ের হাতে যেই দামি উপহার দেখেছো তখন জামাই ভালো হয়ে গেল বলো? আমার স্বামী গরিব হতে পারে কিন্তু ওর মন গরিব নয়, আর তুমি বড়লোক হলেও তোমার মন গরিব। এই বলে দেবযানী যখন জয়ন্তকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে ঠিক সেই সময় চামেলি দেবী তাদেরকে বাধা দেয়। আমার ভুল হয়ে গেছে জামাই বাবা, আমি তোমাদের আর কখনো কোনো অপমান করব না। সত্যি তুমি আমার মেয়েকে অনেক ভালোবাসো আর আমাদেরকে তুমি অনেক সম্মান করো। তোমরা দয়া করে এই বাড়ি থেকে কোথাও যেও না। না মা, আপনি স্নেহ করে আমাদেরকে জড়িয়ে ধরেছেন তাতে আমি অনেক খুশি, কিন্তু আমার মা অসুস্থ, তাই আমি বাড়ি ছেড়ে বেশিক্ষণ থাকতে পারি না। সুতরাং আজকে আমাকে চলে যেতেই হবে, কিন্তু আপনার মেয়ে যদি আপনার কাছে থাকতে চাই ও থাকতে পারে, ওকে আমি জোর করব না। দেবযানী তার বড়লোক বাপের বাড়িতে থাকতে চায় না, সে নিজের স্বামীর সঙ্গে গরিব শ্বশুর বাড়িতেই ফিরে যায়। কিন্তু পরবর্তীকালে চামেলি দেবী নিজের সমস্ত ভুল শুধরে নেয় আর সে তার গরিব জামাইকে সবসময় আপ্যায়ন করে।